আমার প্রথমে খাবারে যেটা মনে পড়ে সেটা মার হাতে খাবার। এবং আমি আবার বলছি, একটা সময় ছিল যেখানে আমরা ডিম বা চিকেন বা মাটন বা ফিশ খেতে পারতাম না। মা একটা ডিমকে নিয়ে এমনভাবে রান্না করতেন যেটা আমরা বাড়ির সবাই একটু ডিমের গন্ধ পাই, সেরকমভাবে রান্না করে আমাদের খাওয়াতেন। সেটাও কিন্তু মার বাবা এখান থেকে কলকাতা থেকে রয়্যালের চাপ, বম্বে স্টাররা যারা তাদের বন্ধু বান্ধব যারা ছিলেন সেই সময়, তাদের জন্য তখন এত স্ট্রিক্ট ছিল না, এখান থেকে চাপ ঠাপ নিয়ে যেত। সেই যে শেফ আচ্ছা, পুষ্পবৃষ্টি এবার থামুক, এবার পুষ্পবৃষ্টি থামুক। ছোটবেলা থেকে মুম্বাইতে আমাদের প্রতিবেশী, আমরা একসাথে বড় হয়েছি। এন্ড আমি ব্যক্তিগতভাবে মুম্বাইটাকে দেখে জামা কাপড় পরা শিখেছি। মুম্বাইতে যেভাবে জামা কাপড় পরতো, প্রচন্ড গাড়ির শখ ছিল, বিদেশি গাড়ি কলকাতায় নিয়ে আসতো, আমরা দেখতাম মুম্বাইয়ের গাড়ি কখন। আমার কাছে দুটো ছেলে যারা আজকে আমাদেরকে গর্ববোধ করাচ্ছেন, কারণ বাঙালি যে কোনো জায়গায় সারা পৃথিবীতে বাঙালিরা যখন কোনো কাজ করেন, সেটা যে কোনো ফিল্ডে, এবং সেটা যখন ভালো কাজ করেন, আমরা সবাই খুব গর্ববোধ করি, কারণ এইটা হওয়া খুব প্রয়োজন। বাঙালি খাবার, বাংলা খাবার বলতে প্রথম কি মনে পড়ে, কোন স্মৃতিটা মনে পড়ে? কারণ এখন খুব অনেস্টলি বলছি, বাঙালি খাবার বলবো না সেই অর্থে, কিন্তু খাওয়ার রান্না আমি বলছি আমার মায়ের হাতের রান্না প্রথম মনে পড়ে। কারণ আমার মা সত্যি খুব ভালো রান্না করতেন, অসম্ভব ভালো রান্না করতেন। আর মার যেটা বিউটি ছিল যে ভালো ভালো রান্না তো হতোই, মানে সেই সময়ে দাঁড়িয়ে আমার মনে আছে আমাদের বাড়িতে রেজালা এবং রয়্যালের চাপ এর যে রেসিপি যে বানায় সেটা কেউ জানে না। তা আমার বাবা এখান থেকে কলকাতা থেকে রয়্যালের চাপ, বম্বে স্টাররা যারা তাদের বন্ধু বান্ধব যারা ছিলেন সেই সময়, তাদের জন্য তখন এত স্ট্রিক্ট ছিল না, এখান থেকে চাপ ঠাপ নিয়ে যেত। সেই যে শেফ, তাকে আমি হঠাৎ দেখি, আমি যখন ছোট, বাড়িতে হইচই, যত মাদের বোনরা আছে এরা সব দেখি জড়ায়েত হয়েছে। এবার জড়ায়েত হয়েছে কেন? রয়্যালের চাপের যে শেফ, তাকে কিডন্যাপ করে বাড়িতে আনা হচ্ছে শেখার জন্য যে কিভাবে রয়্যালের চাপটা তৈরি হয়। সো আমি একটা না পুরো খাওয়া দাওয়ার ঘরানার বাড়ির একজন মানুষ আমি বলবো সেই অর্থে। আমার দাদামশাই প্রচণ্ড খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। প্রতিদিন সকালে এবং রাত্রে 100 জন খেতেন আমার দাদামশাইয়ের বাড়িতে, মানে কারা খাচ্ছেন কেউ জানে না, কিন্তু খাওয়াটা হতো। আমার প্রথমে খাবারে যেটা মনে পড়ে সেটা মার হাতে খাবার। এবং আমি আবার বলছি, একটা সময় ছিল যেখানে আমরা ডিম বা চিকেন বা মাটন বা ফিশ খেতে পারতাম না। মা একটা ডিমকে নিয়ে এমনভাবে রান্না করতেন যেটা আমরা বাড়ির সবাই একটু ডিমের গন্ধ পাই, সেরকমভাবে রান্না করে আমাদের খাওয়াতেন। সেটাও কিন্তু মার হাতে। সেটাই বোধহয় সব থেকে এত বাঙালি খাবার করে থাকে, তার যখন গান যখন রাখে আসে, নিজেকে কন্ট্রোল করো কিভাবে? দেখো, কন্ট্রোলটা করি আমি একটাই কারণে, কারণ আমাকে প্রডিউসাররা পয়সা দেয়, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এবং কাজটা করি প্রডিউসারদের জন্য, ছবির জন্য, দর্শকের জন্য। ওই জন্য ওটা কোনো এক্সট্রা কিছু করি না। যে কোনো প্রফেশনে তার নিজস্ব কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বর থেকেই নিজেকে ঠিক রাখা। তবে এটাও ঠিক যে সামনে যদি বিশেষ করে আমার যেটা খুব প্রিয় খাবার, সেটা থাকলে আমি পুরোটা লোভ সামলাতে পারি না। একটা তোমরা সবাই জানো সিঙ্গারা, আর হচ্ছে আলু পোস্ত, ডাল আর ভাত। এইগুলোর আমি, আর উচ্ছে মানে শুক্তো উচ্ছে, যে কোনো একটা পুজোর ভোগ। হ্যাঁ, আর পুজোর ভোগ তো আমার মাছ। তো বাঙালি খাবার আলাদা একটা গন্ধ আছে, এটা নিয়ে সন্দেহ হবে। এটা একটা বাঙালি খাবারটা না আমাদের কাছে, ওই যেটা একটু আগে বলছিল, আমাদের কাছে এটা ইমোশন, ওটার আলাদা একটা জায়গা তৈরি করে দেয়। এবং আমরা খুব গর্ববোধ করি যখন বাইরে যাই, বাঙালি খাবার নিয়ে এত আলোচনা হয়, সেটা আমরা খুব গর্ববোধ করি। আর মাছের লিস্টে তোমার খাবার মাছ থাকে, ইলিশ কি বাঙালি? দেখো, ইলিশ মাছ আমি এক সময় প্রচুর খেতাম। আমি এখন গত কত বছর ইলিশ মাছের টেস্ট আমি ভুলে গেছি। কিন্তু তুমি আমায় যদি জিজ্ঞেস করো যে আমার ফেভারিট মাছ কোনটা, যেটা খেতে আমি সত্যি খুব পছন্দ করব, সেটা আমি জানি না এখানে কতজন মানুষ জানে। এক সময় আমরা খুব খেতাম আড় মাছ। তো ওই আড় মাছের কষা টাইপের একটা জিনিস মা বানাতেন ওই কাঁচা লঙ্কা দিয়ে, সেটা হ্যাঁ, সেটা দারুণ। এখন খাওয়া হয় না, এখন ওই বাঙালি খাবার, কিছু খাবার লুপ্ত হয়ে গেছে। আর বাঙালি খাবার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কুজিন টু মেক। আজকালকার দিনে কী হয়ে গেছে, দ্য নিউক্লিয়ার ফ্যামিলিজ ইন প্লেস, বাড়িতে খুব কম রান্না হয়, হলেও বেসিক রান্নাটা হয়, ভাত, একটা হয়তো ঝোল। কিন্তু বাঙালি খাবারের যে প্রিডমিনেন্ট যে ইতিহাসটা ছিল, টক, তেঁতো, সেদ্ধ,
ঝোল, এটা তো পদ নিয়ে খেতে মন বাটা বিভিন্ন বাটা, ধরনের। তো সেইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। হয়তো নেক্সট জেনারেশন জানেই না, আই এম শিওর আমার মেয়ে নেক্সট জেনারেশনের সে তো জানেই না এরকম কিছু এক্সিস্ট করে। ঠিক সেই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু চৌধুরী অ্যান্ড কোম্পানি ইটস জাস্ট নট এ রেস্টুরেন্ট টু আস, ইটস ইমোশনাল অ্যাটাচমেন্ট, যেটার পেছনে আমাদের সময় লেগেছে 15 বছর। কারণ প্রথম যে প্রশ্নটা তুমি করলে আমি সেটাতে ফেরত গেলাম। এখন আমাদের এমন হয়ে গেছে পরিবারে 4 জন একসাথে থাকলে 4 জন মোবাইলে কথা বলছে 4টে নম্বরে, কিন্তু নিজেদের মধ্যে কথা নেই। বন্ধুরা সব মানে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড হয়েছে, অ্যাকচুয়াল ফ্রেন্ডসরা অনেক দূরে চলে গেছে। তো সেই জায়গায় এই পাইস হোটেলটাতে আমরা সব পুরনো অনেক জিনিস নিয়ে আসছি, যেখানে পরিবারদেরকেও একসাথে আনার চেষ্টা করছি। কিছু কিছু খাবার আছে যেটা আমাদের মনে হয় খুব সিম্পল খাবার, কিন্তু সেটা বাড়িতে আর হয় না। শুক্তো কিন্তু তোমার বাড়িতে হয়, আমাদের বাড়িতে তো খুব একটা হয় না, কারণ শুক্তোটা ডিটেল খাবার, খুব ইজি খাবার, মানে কোনো থোড়ের তরকারি, কোনো এঁচড়ের তরকারি বাড়িতে হয় না। এখন আমরা এমন হয়ে গেছি কিছু অন্য ধরনের খাবার খেতে হলেই আমরা সুইগি জোম্যাটো করে দিচ্ছি। তো পুরোনো খাবারগুলোকে তো ফেরত নিয়ে এসেছি। আর এই মেনু কার্ডের শুধু একটা মেনু কার্ড নয়, মানে ইভেন যে মেনু কার্ডটা আমরা ডেলিভারিতেও দিচ্ছি, এটা কিন্তু একটা কালেক্টার্স কপি। আমাদের 1947 বা প্রি ইন্ডিপেন্ডেন্সের সময়, যেই সময় পাইস হোটেলসগুলো 100 দিন রমরমায় চলতো, সেই সময় নিউজ পেপার ট্যাবলো যেরকম বেরোতো, সেটা ট্যাবলো ক্রিয়েট করেছে, যেখানে মজার মজার কিছু বিজ্ঞাপন আছে সেই সময় যে বিজ্ঞাপনগুলো ছিল। অ্যান্ড মেনুটা ডিটেলে আছে। আর মেনু মানে যেটা দাদা বললো, বাঙালি খাবার তো একটু মানে ডিটেল খাবার আর একটু কঠিন খাবার বানানো। আমরা দাবি করে বলতে পারি এই যে বাঙালি খাবার বা আমাদের মেনুতে যে খাবারগুলো আছে পুরনো অ্যান্ড আমাদের চমক দিয়ে যে খাবারগুলো, এই খাবার কলকাতা কোনোদিন দেখেনি।